নমস্কার, আমি পঙ্কজ ভট্টাচার্য। আমার অত্যন্ত স্নেহের আজিজ অনির্বাণ নিজামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ওই চ্যানেলের জন্য আমার লেখা হৃদয় ছুঁয়ে গল্পগ্রন্থ থেকে একটি গল্প, গল্পের গায়ে হৃদয়ের গন্ধ পড়ে শোনাচ্ছি। আপনাদের ভালো লাগুক না লাগুক, আশা করি কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। গল্পের গায়ে হৃদয়ের গন্ধ। সাঁতরাগাছি বাসস্ট্যান্ড লাগোয়া মুখচোরা লিরিকের মতো জ্বলন্ত বাল্বগুলোর তলায় হঠাৎ ছোটবেলার বন্ধু কুট্টুসের সাথে দেখা। আয় কুট্টুস, কেমন আছিস রে? পরম বলছিল তোর নাকি বেশ ফুটফুটে একটা ছেলে হয়েছে। কত বড় হলো রে? স্কুল যায়টায়? না, এই তো সবাই লাথি মারতে শিখেছি। বহু কষ্টে কিছু ননভেজ খেতে শিখেছি। এর পেছনে অনেক খাটতে হবে জানিস। একদিন আমার ছেলেকে সালা এক ডাকে সবাই চিনবে। ওকে একদম বাঘের বাচ্চা বানিয়ে ছাড়ো। তবে এখন থেকে না মিথ্যে কথাটা বেশ রপ্ত করতে পেরেছে। কথাগুলো শুনে হা করে কুট্টুসের মুখের দিকে তাকিয়ে আছি। কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না। কুট্টুস বলে চলে, আর খুব আশা জানিস, বড় হয়ে দুমদাম পেটে ছুঁড়বে, দুহাতে গুড়ুম গুড়ুম বন্দুক চালাবে, বাইন ফাটাবে, পুলিশের নাকের ডগা দিয়ে বাইক নিয়ে সাঁই সাঁই উড়ে যাবে। পরিষ্কার দেখলাম ঘোলাটে তারায় ফুটে উঠল রাগ, অভিমান, দুঃখের খিচুড়ি। দুহাত দুদিকে ছড়িয়ে খানিকটা সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে আড়মোড়া ভাঙার ঢঙ্গে বলে, ছেলেকে না কিছুতে আমার মতো সারা জীবন পকেট মার হয়ে কাটাতে দেব না। পকেট মার? আমি চমকে উঠলাম। কুট্টুস অবশ্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে বলতে থাকে, এখন এ লাইনে না আছে অর্থ, না আছে সম্মান, না আছে কদর। পেটে খেলে তবেই না পিঠে সয়। একটা সময় ছিল লোকেরা বীরের মতো বুক পকেটে টাকা নিয়ে ট্রেনে বাসে যাতায়াত করতো। আর এখন প্যান্টের কোন তলায় জাঙ্গিয়ার বুক পকেটে টাকা রাখে হদিস পাওয়াই মুশকিল। হাতে দামি ঘড়ি থাকতো, এখন চায়না মাল 25-50-এর বেশি নয়। একটা পেন ছাড়তে পারলে কমপক্ষে 25-50 টাকা আসতো। আর এখন 3 টাকার ইউজ অ্যান্ড থ্রো। বড় লোকের মেয়েরা পর্যন্ত সোনাদানা পরে রাস্তায় বেরোয় না। কোথায় কানে বড় বড় কান পাশা পড়বে তা নয়, পরে কিনা পোড়ামাটির দুল, গলায় প্লাস্টিকের মালা, হাতে কাঠের বালা। এ কোন যুগ এলো বলতো হয়? আরে বাবা, সব যদি ব্যাংকের লকারে রাখবি তো কিনিস কেন? একটু সম্মান নেই তোদের। যত সব হাড়কিতে কুন্দুস কোথাকার। এর থেকে বরং জঙ্গলে গিয়ে থাক না, কারো কিছু বলার নেই। কোথায় গেল সেই যুগ? একটা XXL সাইজের দীর্ঘ নিঃশ্বাসের সাথে হতাশার সুর স্পষ্ট। কয়েক সেকেন্ডের বিরতির ফাঁকে রুমালটা বের করে অযথা বার কয়েক ঝেড়ে আবার পকেটে রাখতে রাখতে বলে, সরকারও না আমাদের নিয়ে কিছু হবে না। আমরা তো এক ধরনের শিল্পী নাকি? কচি লাউয়ের উপরে ন্যাকড়া কেটে আমাদের যোগ্যতার পরিচয় দিতে হয়। পকেট কাটবো কিন্তু ভদ্রলোকের শরীরে কোথাও আঁচড়টি পর্যন্ত লাগবে না। দেখি কম কথা, অন্তত আমাদের জন্য একটা পেনশনে কি ব্যবস্থা করা যায় না? বউটা দিনরাত গাল মন্দ করে জানিস। আমার নাকি কোনো মুরদি নেই। কাহাতক লড়াই করে বাঁচা যায় বল? ওর কথা যত শুনছি ততই কে যেন আমার নিঃশ্বাসের খাঁচা খামচে ধরে। কথা বলতে কষ্ট হচ্ছিল। মনের ক্যামেরাটা একটু ফ্ল্যাশব্যাক করে 19-20 বছর আগের কুট্টুস ওরফে পরিচয় মজুমদারকে হাতুড়ে খোঁজার চেষ্টা করি। পড়াশোনায় আহামরি না হলেও খুব খারাপও ছিল না। সব থেকে বড় কথা, মানুষ হবার বিশাল লক্ষ্য ছিল কাছে। মানুষ হিসেবে ছিল একবারে সৎ, খাঁটি। বাবা প্রাণতোষ মজুমদার ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। মোটা কাচের চশমা, ঢিলে ঢালা সাদা পাজামা পাঞ্জাবির ভেতর ওই রোগা ভদ্রলোক আসলে ছিলেন একটা স্ফুলিঙ্গ। উত্তরাধিকার সূত্রে সেখান থেকে আগুন উত্তাপ পাওয়ার বদলে কুট্টুস হলো কিনা অন্ন বস্ত্রহারা মানুষ। চলমান দারিদ্র, সীমাহীন দুঃখ কষ্টকে হ্রাস করেছে। এটাকেই ভাগ্য বলে কিনা আমার জানা নেই। যে বাড়িতে একদিন আকাশ থেকে চাঁদ কুলকুচি করে সমস্ত জ্যোৎস্না ছড়ে দিত, যে বাড়ির সামনে দু একটা বাইক অকারণে পড়ে পড়ে ঘুমতো, যাদের পাড়ার রাস্তার আবর্জনা গন্ধই ছিল আলাদা। আর এখন কুট্টুসের মুখে পাড়ার কথা শুনে ছবিটা পরিষ্কার। গলির পর তস্য গলির ভেতর ওদের বাড়ি, সেখানকার ফুটপথ দিয়ে হাঁটায় দায়, ভালোবাসার গঙ্গা জলে থই থই। রাত দিন লোকে রাস্তাতে দাঁড়িয়ে হেসি করে। বর্ষার জন্য অপেক্ষাই করতে হয় না। সারা বছর প্রায় ডুবুডুবু। আলপিনের মতো 2 ঠ্যাং আর সজনে ডাকার মতো বডি নিয়ে কুট্টুস বেশিক্ষণ দাঁড়াতে পারল না। লাইট পোস্টের গা ঘেঁষে ধপাস করে বসে হঠাৎ আকাশের দিকে একেবারে তাকিয়ে দার্শনিকের মতো প্রশ্ন করে, আচ্ছা বলতো, কোনটা আকাশ আর কোনটা সমুদ্র কি করে বুঝিস? দুটোই তো নীল, দুটোই তো সীমাহীন, অসীম। বললাম, কেন? সমুদ্র সবসময় গর্জন করে, ফুঁসে ওঠে, আর আকাশ নারীর মতো কোমল। এদের রাগ নেই, দুঃখ পেলে মাঝে মাঝে কান্না ঝরিয়ে দেয়। কুট্টুসের যুক্তি, দূর, ওটা কান্না নয়, বলি লুজ মশান, পেট হড়কালে অমন হয়। তর্ক করলাম না।
আসলে কথাবার্তার ধরনটাই ভালো লাগছিল না। রাগ দুঃখ সব মিলেমিশে যেন একাকার হয়ে গেল। প্রসঙ্গে এড়িয়ে জিজ্ঞেস করলাম, ঠিক আছে যাকে, এখন তাহলে কি করছিস? না না, এখন তো কোচিং খুলে বসেছি। কুট্টুসের সংক্ষিপ্ত জবাবে আমি পিঠ চাপড়ে বললাম, বাহ, কি পড়াচ্ছিস রে, আর্টস না সায়েন্স? না, ওসব কিচ্ছু না। তাহলে কি এই শরীরে ফুটবল ক্রিকেট শেখাচ্ছিস নাকি? না না, তাও না, ওসব শালা আমাদের জন্য নয়। এই জুয়া সাতটা পকেট মারে কোচিং আর কি। পুরস্কারও পেয়েছে অনেক, জানিস? কে দিল তোকে এই পুরস্কার? কেন? আমার উঠতি মাস্তান ছাত্রটা। এই তো পরশুতে আমার কোচিং জন্মদিন ছিল। কাল্লু দিলে এক ডজল পেটো, গুগলু জিলোটিন স্টিক, কেউ আবার ব্লেড খুঁড়ো দিল। ওগুলো সব গুছিয়ে রেখেছে না, ছেলে ভবিষ্যতের জন্য। কত অবলীলায় কথাগুলো বলে যাচ্ছে, অথচ শুনতে শুনতে আমার শরীরে ঘামের স্রোত বইছে। বুকের ভেতর যেন চাপান ইঞ্জিন, ধক 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 ধক। হঠাৎ আকাশ থেকে চোখ ধাঁধানো আঁকিমুখী আলোর সাথে চড়াক চড়াক করে মিসড কল এলো বার কয়েক। জোরে বৃষ্টি নামে বোধ হয়। দৌড়ে পাশে উঠলাম। প্রচন্ড ভিড়। বাসটা ফুলতে ফুলতে ফেটে যাবার জোগাড়। একটা নকুল দাঁড়ানোর জায়গা নেই। একটা নেড়ি অনমনীয় মনোভাবে ঘেউ ঘেউ করতে করতে একেবারে চলন্ত বাসের সামনে চলে আসি। ড্রাইভার ব্রেক কষতেই এর ঘাম ওর গায়ে স্লিপ খেয়ে গড়িয়ে পড়ে। এক বিহারির গুটকার পিক উল্লাসে ছিটকে অন্যের শার্ট প্যান্টে ধেবড়ে যায়। চিৎকার চেঁচামেচি হট্টগোল। নেড়ির মতো অনমনীয় মনোভাবে খিস্তি খেয়ে চলে বেশ কিছুটা সময়। ও দাদা, বাস থেকে নেমে ঝগড়া করুন না, এটা বিহার নয়, বাংলা। কি দরকার বাবু ভিড় বাসে গুটকা খেয়ে ওঠার? এপাশ ওপাশ থেকে নানা টিটপুনির মাঝে জানলার বাইরে চোখ যেতে টুনি লাইট দেওয়া জাঙ্গিয়া পরা খান কতক বাচ্চাকে দেখলাম। ট্রাফিক পুলিশের বগলের তলা দিয়ে টুকি দিয়ে গেল নিমেষের মধ্যে। পরের স্টপেজে জিম করে এক্সট্রা বাইসেপ নিয়ে দুটো ছেলে টাইট গেঞ্জি পরে এত্তাত্ত পোঁচ লাগানো বান্ধবীদের নিয়ে বার কয়েকের চেষ্টায় বাসে উঠল। মেয়েগুলোকে দেখে বোঝা দায় পুজো না হোলি। লম্বা মতো ছেলেটা প্রায় চেঁচিয়ে বলছিল, আরে দাদা, পেছনের লোকের জায়গা ছাড়ুন। যেন নিজের চেয়ে পেছনের লোকের দাম বেশি, বুঝুন ঠেলা। একটু বাদে কিছুটা উগরে দিয়ে বাসটা হালকা হলো। সিটে বসে কুট্টুসের কথাই ভাবছিলাম। কত মিশুকে ছিল ছেলেটা, তুরন্ত কম ছিল না। সাঁই সাঁই করে বাইক নিয়ে উড়ে যেত যেখানে সেখানে। অথই প্রেমে পড়ে বেহিসেবে হাবুডুবু খেত। ওর কাছে সম্পর্ক তৈরি করে ইস্যুই লাগতো না। তার যে কত বড় হৃদয়ের মানুষ, কত বড় পরোপকারী, তা বোধহয় বলে শেষ করা যাবে না। সেবার থই থই শরৎ সন্ধ্যায় ঢাকের বলে সবে বাঙালির ভুঁড়ি ড্রপ খাওয়া শুরু হয়েছে। সবাই যখন হৈ হুড় করছে, আনন্দে দাপাদাপি করছে, এই কুট্টুস তখন সম্পূর্ণ অজানা অচেনা একটা লোককে বাঁচাবার জন্য হাসপাতালে ভর্তি, নিজের কিডনি দান করার জন্য। ভাবা যায়? বিদ্যাসাগরে আদর্শে বিশ্বাসী মহৎ ছেলেটি জাস্ট দুবেলা দুটো ভাতের জন্য আজ পকেট মানের পেশায় যেতে বাধ্য হয়। শিক্ষিত হয়ে অশিক্ষার ব্যাটন নিয়ে অর্ধেক জীবনটা কাটিয়ে দিল অন্ধকূপের ঝাঁঝি শ্যাওলা ফুটে। নিজের সন্তানের ইচ্ছেগুলো, সমস্ত শুভ সম্ভাবনাগুলোকেও গোড়াতে হামানদিস্তায় ছেঁচে দলায় মালায় করে কেমন বেদলা করার আপ্রাণ চেষ্টা। ওর গোটা কৈশোরটা আতিপাতি করে খুঁজতে গিয়ে মনের গুদাম ঘরে কার্নিস কষে কষে পড়ছিল। কত করে বোঝালাম, কুট্টু, সেটা বাঁচার পথ নয়। অন্তত ছেলেটাকে ভদ্রভাবে বাঁচার পথ দেখা পিতা হিসেবে তোর কর্তব্য, দায়িত্ব। দুগাল বেলুনের মতো ফুলিয়ে ফস করে কিছুটা হাওয়া ছেড়ে মাথাটা সামান্য নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ভাবলাম, যাক, কিছুটা বোঝাতে পেরেছি। আনন্দে বাতাসের সাথে টুক করে কিছুটা আত্মবিশ্বাস বুকের মধ্যে চালান করে দিলাম। পরক্ষণে অবশ্য ভুল ভাঙল। কুট্টুস বিড়বিড় করে বলল, অন্ধকে কাব্য শুনে কি সূর্যের রং উপলব্ধি করানো যায় রে? আমার আমাশা সত্তা কেন আরো একবার কেঁপে উঠল। নিজের উপর খুব রাগ হচ্ছে। কি করেছি বন্ধুর জন্য? সামান্য খোঁজ খবরও কম রেখেছি? রাখিনি। আমাদের সমাজ বা কি করেছে? একই কুমির ছাড়া দেখিয়ে দেখিয়ে হাজারো কুট্টুসকে চোর, ডাকাত, পকেটমার বানিয়ে দেয়। মনের মধ্যে অপরাধ বোধের অসত্য পুঁতে দেয়। যাদের বুকের গভীরে চড়ায় জোয়ার আসেনি কখনো,
ফুটোফুটি করেনি নরম সোনালি রোদ্দুর। বিন্দুর মতো বিষণ্ণ আলোটা যেন চরাচরকে ডুবিয়ে মনের কোন অতলে পলিগলিতে ঢুকে পড়ে। ওথলানো অন্ধকারে মনের কানাচে আনাচে মোর্চেগুলো যেন এটুলির মতো আঁকড়ে ধরে। নিজেকে খুব অসহায় লাগছিল, অপরাধীও মনে হচ্ছিল। বাস থেকে নেমে হনহন করে বাড়ির দিকে হাঁটা দিলাম। গেটে ফুটবলের মতো গোল বাল্বটা আজ যেন লাফিং বুদ্ধের থেকেও বেশি হাসছে। হতে পারে বিদ্রুপে হাসি। এটা থমকে দাঁড়ালাম। আকাশ পুড়ে বৃষ্টি নামলো। অসহায়ের মতো ভিজতে লাগলাম। সেটা চোখের জল লুকোবার জন্য কিনা জানি না, হয়তো তাই, হয়তো তাই নয়। কিছুদিন পর বিবেকের দংশনে কুট্টুসের খোঁজে মতিঝিলে ছুটলাম, সঙ্গে কিছু টাকা। বহু কষ্টে ওর বাড়িটা খুঁজে পেলাম। না, এটাকে ঠিক বাড়ি বলা যায় না, ছোট্ট একটা মাচার উপর কয়েকটা টালি বসানো। ইঁটগুলো দাঁত খিচিয়ে তেড়ে আসছে। কুয়াশা ঠেলে ঠেলে সকাল বিকেলে সূর্যের আলো বাড়ির মধ্যে সিঁধতে পারে বলে মনে হয় না। সারাক্ষণ খিস্তির কররবে পাড়াটা যেন কেঁপে কেঁপে ওঠে। কথার ফাঁকে কুট্টুস কিছু বুঝে ওঠার আগে টাকার প্যাকেটটা হাতের মধ্যে গুঁজে দুহাত ধরে অনুরোধ করলাম, আর যেন এই নোংরা লাইনে না থাকে। কুট্টুস কিছুতেই টাকাটা নিতে চাইছিল না। বহু কষ্টে বুঝে সুঝে দান নয়, ধার হিসাবে দিল। পরের দিনই বাড়ির সামনে ফুটপাতে চাল চিড়ে ভাজার দোকান দেয়। মাসখানেক পর ব্যবসায় যখন সবে নদীর মতো বরফ গলা জল হয়ে সাগরের দিকে ধেয়ে যেতে শুরু করছে, ঠিক তখনই বিশাল বড় একটা পাথর তার পথ আটকে দাঁড়ায়। কুট্টুসের বউ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। শরীরের সমস্ত রক্ত, ব্যবসার সব টাকা দিয়ে অনিমাকে বাঁচানো গেল না। ভীষণ ভেঙে পড়ে। বহুবার ধরা পড়ে পাবলিকের হাতে ধোলাই খেয়েও যার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি, সে কুট্টুসের দু চোখ ভরে গেল জলে। মাত্র 40টা বসন্তে তার জীবনের প্রতি চরম বিতৃষ্ণা, ঘৃণা ধরে যায়। ছেলেটাকে অনাথ আশ্রমে রেখে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে। সীতার মতো মাটি পুড়ে পাতাল প্রবেশের ইচ্ছে থাকলেও তা সম্ভব না। তাই ম্যানহোলের ভেতরে ঢোকার ইচ্ছায় ঢাকনাটা খুলতে গেল। উফ, বেশ ভার। নিমেষের মধ্যে আবার চৌর্য সত্তা জেগে ওঠে। বেঁচে দিলে অন্তত 100টা টাকা তো আসবে। দুর্বল ভাঙাচোরা শরীরের সমস্ত শক্তি দিয়ে ঢাকনাটা টেনে তুলে কাঁধে নিয়ে কচ্ছপের মতো গুটি গুটি পায়ে বাঁ দিকের অন্ধকার গুলিতে ঢুকে পড়ল।